প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তোমরা জানো প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ে তোমরা জানো পড়ে যে ব্রিটিশ শাসনের প্রথম 100 বছরে বিভিন্ন উপজাতি ও আদিবাসী বিদ্রোহ হয়েছিল। সেই রকম একটি আদিবাসী বিদ্রোহ ছিল সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহের বিষয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি। তোমরা জানো সাঁওতালরা মূলত মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মানভূম, ছোটনাগপুর এবং পালামু এই অঞ্চলে বসবাস করত এবং এরা ছিল খুব কষ্ট সহিষ্ণু জাতি। পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো এবং ওই অঞ্চলগুলোতে যখন চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় নিয়ে আসা হলো এই অঞ্চলগুলোকে, তখন সাঁওতালরা ইংরেজ কর্মচারী এবং জমিদারদের শোষণ এবং শাসনের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের কিছু একাংশের দিকে তারা গিয়ে বসবাস করা শুরু করে এবং ওই অঞ্চলে তারা পাহাড়ের প্রান্তদেশ বরাবর কিছু জঙ্গলাকীর্ণ জমিকে পরিষ্কার করে বসবাস করা শুরু করে, যার তারা যে স্থানের তারা নাম দেয় দামিন ই কোহ, বা একে বলা হয় পাহাড়ের প্রান্তদেশ। কিন্তু কিছুদিনের পর দেখা যায় সাঁওতালরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে কি হয়, বিদ্রোহে যেতে বাধ্য হয় এবং তারই ফলশ্রুতিতে 1855 খ্রিস্টাব্দে আমরা সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ দেখতে শুরু হয়। এবারে বিষয় হচ্ছে সাঁওতালরা কেন বিদ্রোহে গিয়েছিল, সেই কারণগুলো আমি এখন ফার্স্টে তোমাদের সামনে আলোচনা করছি। সাঁওতাল বিদ্রোহের যদি প্রথম কারণ দেখা যায় সেটা হচ্ছে কি, খাজনা বৃদ্ধি। 1 নম্বর কারণ কি না, সাঁওতালরা এই নতুন অঞ্চলে তারা জঙ্গলাকীর্ণ জমিকে পরিষ্কার করে সেখানে তারা চাষবাস করা শুরু করলো, কিন্তু ব্রিটিশ সরকার কি করলো, তাদেরকে সেই জমিগুলোর উপর খাজনা আরোপ করা শুরু করলো এবং এই খাজনার হার এতটা বেশি ছিল যে তাদের পক্ষে দেওয়াটা ধীরে ধীরে কষ্টসাধ্য হয়ে ওঠে এবং উত্তরোত্তর এই খাজনার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তারই ফলশ্রুতিতে সাঁওতালরা বাধ্য হয়ে বিদ্রোহে যেতে বাধ্য হয়েছে। দ্বিতীয় যে কারণটা দেয় সেটা হচ্ছে কি, সুদখোর মহাজনদের শোষণ। এই খাজনার হার যেহেতু বেশি ছিল এবং এই নতুন ভূমি রাজস্ব ব্যবস্থাতে সাঁওতালদের নগদ অর্থে খাজনা দিতে হতো, যে নগদ অর্থটা সাঁওতালদের কাছে ছিল না। সেই জন্য এই সুযোগে দেখা যায় এই সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে কিছু ইংরেজ কর্মচারী, কিছু বহিরাগত মানুষ, সুদখোর মহাজনরা কি করে, সুদের কারবার শুরু করে। তারা সাঁওতালদের কি হয়, টাকার চড়া সুদে ঋণ দিতে থাকে। আর গরিব মূর্খ সাঁওতালরা তা বুঝতো না, অজ্ঞ সাঁওতালরা তারা বুঝতো না। ফলে এই সুদের হার 50 থেকে 500% পর্যন্ত ছিল এবং এই সুদের খোর মহাজনদের হাতে পড়ে সাঁওতালরা ধীরে ধীরে সর্বশান্ত হয়ে যায়। তাদের সবকিছু তারা কি হয়, ধীরে ধীরে হারাতে থাকে। তার ফলে সাঁওতালদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা পাওয়াটা তাদের কাছে একটা প্রধান ভবিতব্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার ফলে তারা বিদ্রোহে যেতে, সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্রোহে যেতে বাধ্য হয়েছিল। এরপর যেটা হচ্ছে কেনারাম ও বেচারাম বাটখারা। এই সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে দেখা যায় কিছু বহিরাগত মানুষ, তার মধ্যে ইংরেজ কর্মচারীও ছিল, বাইরে কিছু এই দেশীয় জমিদার সুদখোর মহাজনরাও ছিল। তারা কি করে, দোকান খুলে বসেছিল এবং তারা এই দোকানে 2 ধরনের বাটখারা ব্যবহার করত। সাঁওতালরা যখন কোনো জিনিস বিক্রি করত, তারা বেশি ওজনের বাটখারা ব্যবহার করে সাঁওতালদের কাছ থেকে বেশি পরিমাণ জিনিস নিয়ে কম দাম দিত। আবার সাঁওতালরা যখন তাদের কাছ থেকে কোনো জিনিস কিনত, তখন তারা কম ওজনের বাটখারা ব্যবহার করে সাঁওতালদেরকে কম জিনিস দিয়ে বেশি দাম নিত। এবং এটা প্রথমের দিকে না বুঝতে পারলেও ধীরে ধীরে সাঁওতালরা এই বিষয়টা
উপলব্ধি করতে পারে, তার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বিদ্রোহে যেতে বাধ্য হয়। তারপরে যে কারণটা, ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার। কি হয় না, এই সময় দেখা যায় সাঁওতাল পরগনা অঞ্চলে লর্ড ডালহৌসির আমলে ওই রাজমহল ওই সমস্ত এলাকায় রেল লাইনের প্রসার শুরু হয় এবং এই রেল লাইনের প্রসারকে কেন্দ্র করে এই অঞ্চলে অনেক ইংরেজ কর্মচারী ঠিকাদাররা গিয়ে বসবাস করা শুরু করে। এরা নানা অছিলায় সাঁওতালদেরকে কাজে, শ্রমিকের কাজে নিয়োগ করে এবং তাদেরকে অনেক সময় বিনা পারিশ্রমিকে খাটিয়ে কম দাম দিয়ে তাদের ঠকাতে থাকে। শুধু তাই নয়, এরা কি করে না, সাঁওতালদের যে মুরগি, ছাগল, এমনকি সাঁওতাল রমণীদের মান সম্মানে হাত দিতেও তারা পিছপা হয় না। তার ফলে সাঁওতালদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপর যেটা নতুন ফৌজদারি ও দেওয়ানি আইন। সাঁওতালরা নিজস্ব তাদের একটা আইন ব্যবস্থা ছিল বা নিজস্ব আইনের দ্বারা সাঁওতালরা পরিচালিত হতো। ব্রিটিশরা ওই সময় কি করলো, সাঁওতালদের উপর তাদের যে ব্রিটিশ ফৌজদারি দেওয়ানি আইনটা চাপিয়ে দিল, যে আইনটা ছিল খুব জটিল এবং ব্যয়বহুল, যেটা সাঁওতালরা মনে প্রাণে সেই আইনটাকে গ্রহণ করতে পারেনি। ফলে তারা বিদ্রোহে যাওয়া একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছিল। তারপরে কি না, মিশনারিদের কার্যকলাপ। তোমরা জানো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের করতে যখন এসেছিল, তাদের সঙ্গে যেমন সামরিক বাহিনী এসেছিল, সেই সঙ্গে এসেছিল খ্রিস্টান মিশনারিরা। এই মিশনারিদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো। এই সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা প্রবেশ করে জোরপূর্বক সাঁওতালদের ধর্মান্তরিতকরণের চেষ্টা করেছিল অনেক ক্ষেত্রে, যেটা সাঁওতালদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। কারণ সাঁওতালদের একটা চিরাচরিত ধর্মীয় ব্যবস্থা চালু ছিল, আর খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ তাদের সেই ধর্মীয় ভাবনাতে আঘাত করেছে। আমরা যদি দেখব কি না, সাঁওতাল বিদ্রোহের পিছনে একটা অন্যতম কারণ ছিল ধর্মীয় উন্মাদনা। সিধু এবং কানু, সাঁওতাল বিদ্রোহের দুই প্রধান মুখ, তারা সাঁওতালদের কাছে নিজেদেরকে ভগবানের প্রতিনিধি হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করেছিল। তারা ঘোষণা করেছিল কি না, এই ব্রিটিশদের বিরুদ্ধে বা বিধর্মীদের বিরুদ্ধে লড়াইয়ে সাঁওতালদের জয় নিশ্চিত, কারণ তাদের দেবতা তাদেরকে স্বপ্নাদেশ দিয়েছে, তারা গুলি আঘাত খাবে কিন্তু মরবে না, আবার বেঁচে উঠবে এবং সাঁওতালরা ব্রিটিশরা তাদের কাছে পরাজিত হবে। এই ধরনের বক্তব্য অজ্ঞ কুসংস্কারচ্ছন্ন সাঁওতালদের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি করেছিল। তার ফলে তারা কি হয়েছিল, বিদ্রোহে যাওয়ার জন্য এগিয়ে গেছিল। এর বাইরে আরেকটি কারণ সাঁওতাল বিদ্রোহের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রিটিশদের যে বিভিন্ন অরণ্য সনদ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশরা কি হয়, অরণ্য ভূমির উপর একের পর আধিপত্য স্থাপনের প্রক্রিয়া শুরু করে, যার সূত্রপাত তোমরা জানো 1855 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। সেইটা সাঁওতালদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। এই সমস্ত কারণগুলোর জন্য সাঁওতালরা কি হয়, বিদ্রোহে যেতে বাধ্য হয়েছিল। এই সমস্ত কারণগুলির জন্য যখন সাঁওতালদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, এই রকম পরিস্থিতিতে সিধু কানুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল 1855 খ্রিস্টাব্দে 30 জুন ভাগনাডিহির মাঠে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। পরবর্তীকালে 7 জুলাই তারা স্থানীয় জমিদার জোদ্দারদের কুঠি আক্রমণ করার মাধ্যমে সাঁওতাল বিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা ঘটায় এবং 30 জুন তারিখটাকে সাঁওতালরা হুল দিবস হিসাবে আজও পালন করে থাকে। ধীরে ধীরে এই সাঁওতাল প্রায় 50,000 সাঁওতাল তীর ধনুক নিয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করে এবং ধীরে ধীরে সাঁওতাল বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। মুঙ্গের থেকে ভাগলপুর পর্যন্ত মূলত প্রায় কোম্পানি শাসনের অবসান ঘটে গেছিল। এই সময় ব্রিটিশরা তীব্র দমন নীতি প্রয়োগ করে সাঁওতাল বিদ্রোহকে দমন করার জন্য প্রায় 23,000 সাঁওতালকে তারা হত্যা করে। শেষ পর্যন্ত 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সিধু কানুকে ফাঁসি দেওয়া হয়। তার ফলে সাঁওতাল বিদ্রোহের অবসান ঘটেছিল।
সিধু কানা ছাড়াও এই বিদ্রোহের যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা তাদের মধ্যে অন্যতম ছিল চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক, বীর সিং প্রমুখ। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল সুদূর প্রসারী। কারণ সাঁওতাল বিদ্রোহীদের যে সমস্ত দাবি দেওয়া ছিল তার অনেকগুলি দাবি দেওয়া ব্রিটিশ সরকার মেনে নিতে বাধ্য হয়েছিল। যেটা কি না, প্রথম যে এই বিদ্রোহের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দিক ছিল সেটা হচ্ছে কি না, সাঁওতালদের অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে ব্রিটিশরা সাঁওতাল পরগনা জেলা গঠন করে এবং বলা হয় এখানে কোনো ব্রিটিশ আইন কার্যকারী হবে না। দ্বিতীয়ত কি না, সাঁওতালদের পৃথক উপজাতির স্বীকৃতি দেওয়া হয়। তৃতীয়ত, মিশনারি ব্যতীত বহিরাগতদের প্রবেশ এখানে নিষিদ্ধ করা হয়। বহিরাগতদের এরা বলতো দিকু, সাঁওতালরা বলতো দিকু। মিশনারি বাদ দিয়ে বাইরের কোন ইংরেজ কর্মচারী বা জমিদার বা সুৎখোর মহাজন সাঁওতাল পরগনা অঞ্চলে ঢুকতে পারবে না বলে ব্রিটিশ সরকার ঘোষণা করে। এর ফলে দেখা যায় যে সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও সাঁওতালদের কিছু কিছু দাবি দেওয়া ব্রিটিশরা মেনে নিতে বাধ্য হয়েছিল। তবে এই বিদ্রোহে চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। কেউ বলেছে এটা ছিল সাঁওতাল বিদ্রোহ, কেউ বলেছে এটা ছিল একটা আঞ্চলিক বিদ্রোহ, কেউ বলেছে এটা ছিল সাঁওতালদের স্বাধীনতা সংগ্রাম। কিন্তু অধ্যাপক নরহরি কবিরাজের মতে একমত হয়ে বলা যেতে পারে যে এই বিদ্রোহ কেবল সাঁওতালদের বিদ্রোহ ছিল না, কারণ সাঁওতাল বিদ্রোহীদের সঙ্গে অনেক নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মানুষও এই বিদ্রোহে যোগদান করেছিল সাঁওতালদের হয়ে। তাই এই বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রথম 100 বছরে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই সাঁওতাল বিদ্রোহ। বিশেষ করে সাঁওতাল এবং নিম্ন শ্রেণীর মানুষদের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। এই গেল সাঁওতাল বিদ্রোহের একটা সামগ্রিক একটা আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে।